আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাই আমার আন্তরিক সালাম নেবেন অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা নতুন দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো প্রতিদিনের মতোই আমি আজকেও আপনাদের বিশেষ কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। যারা আমাদের সেনাবাহিনীতে অসামরিক অসামরিক কর্মকর্তা এবং কর্মচারী যে নিয়োগ হবে সেখানে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা খুব ছোট হয় বরাবরের মতোই আজকেও বলছি। তো না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক কর্মকর্তা এবং কর্মচারী যে নিয়োগটা হবে সেটা আগস্টের ১ম সপ্তাহে অথবা ১৫ তারিখের মধ্যেই দিবে। এটা আমি এখনো পর্যন্ত 100% সিওর। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, "ভাই এইবার কি জেলা কোটা থাকবে কিনা?" আমার কমেন্টে এই আমার ভিডিওর কমেন্টে আসলে এই কথাগুলো বেশি আমি শুনতে পাচ্ছি যে আহ, জেলা কোঠা থাকবে কিনা। অনেকেই বলছে নাকি জেলা কোঠা থাকবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য। আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে যেই তথ্যটা দেবো সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে যদি অসামরিকে নিয়োগ দেওয়া হয় যেটা যদি জেলা কোঠা বাদে হয় তাহলে পুরো বাংলাদেশ থেকে 18 থেকে 32 বছরের মানুষের কিন্তু অভাব নেই। এটা আপনারা আমি মনে করি যে ভালোই বুঝতে পারছেন। যদি সবাই যদি এক একটা পদের জন্য যদি সারা বাংলাদেশ থেকে ২,০০০-৩,০০০ জন করে মানুষ অ্যাপ্লিকেশন করে তাহলে প্রায় ২,০০০-৩,০০০ লোক যখন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা আছে সেখানে নিয়োগ দেওয়া হবে তাহলে কত হাজার মানুষ আসলে অ্যাপ্লিকেশন করবে। এখানে কার থেকে বেছে কাকে নিবে? তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সো আমি মনে করি যে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক যে নিয়োগটা হবে সেখানে কখনোই জেলা কোটা বাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে না বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা থাকবে কারণ এখানে বিভিন্ন ট্রেড ওয়াইজ আসলে নিয়োগ করা হয় যেখানে একটা জেলা থেকে একটা ট্রেডের জনবল নিয়োগ করায় সেই একটা ট্রেডে কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেশন করেছেন প্রায় ২০০-২৫০ জনের বেশি মানুষ। তো জেলা কোঠায় যদি না থাকে তাহলে তো ওইখানে ২০০-২৫০ থেকে ২-৩ হাজার মানুষ হয়ে যাবে এক একটা পদের জন্য। এমন হতে পারে যে একজন মানুষ একই পদে ৫ বার করে অ্যাপ্লিকেশন করেছে। এরকমটাও বিগত দিনে দেখা গেছে। সো জেলা কোটা থাকবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই অসামরিকের ক্ষেত্রে প্রমোশনের ধাক্কা মানে ধারাটা কিরকম যদি একটু বলতেন। অবশ্যই সেই ভিডিওটা আমি তাকে কমেন্টে বলেছিলাম যে ভিডিওতে পূর্ণ আলোচনা করব। যদিও আমার ভিডিওটা আমি সবসময় ছোট বানানোর চেষ্টা করি, আজকেও তাই। তবে শর্টকাটে বলছি যে এখানে প্রমোশনের সিস্টেম আছে। কিছু ট্রেড ওয়াইজ প্রমোশন আছে। যদি আপনি ইউডিসি পদে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেখানে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক পাস। তো এই ধরনের বড় পদে কিন্তু প্রমোশন আছে। সুপারভাইজার পদ আছে, বিভিন্ন ধরনের কম্পিউটার অপারেটর আছে, এক্সচেঞ্জ অপারেটর আছে। এগুলা থেকে এই ধরনের পদে সম্ভবত প্রমোশন হয়ে থাকে। আরেক ভাই বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে ধর্মীয় শিক্ষক বা আর্ট রিলিজন টিচার এই নিয়োগটা আসলে কতজন দেবে? দেখেন এক্সাক্টলি এইটা সঠিক অ্যামাউন্ট বলা কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র নিয়োগ কর্তৃপক্ষ ছাড়া। এটা আপনাকে বুঝতে হবে যে ভ্যাকান্সি যেইখানে খালি হবে, যেই ট্রেডের খালি হবে, সেই ট্রেডেই বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ দেওয়া হয়। একজন অসামরিক কর্মচারী পেনশনে যাওয়ার পরেও আপনারা হয়তো অনেকেই জানেন যে ১ বছর এলপিআর এ থাকে এবং তার পেনশন হিসাব না আসা পর্যন্ত সেই ভ্যাকান্সিতে শূন্য পদের লোক নিয়োগ করা হয় না। তো একজন অসামরিক কর্মকর্তা বা কর্মচারী যখন ২৫ বছর পরে রিটায়ার্ড করেন, তার রিটায়ার্ডের পরে প্রায় ১.৫ বছর পরে তার ভ্যাকান্সি শূন্য হয় এবং সেখানে আরেকজন জনবল নিয়োগ করা হয়। তো এটা বলা খুব টাফ যে আসলে রিলিজন টিচার অথবা ধর্মীয় শিক্ষক পদে অ্যাকচুয়ালি কতজন নিয়োগ দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের এ ধরনের অনেক প্রশ্ন আছে, সবার প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে সম্ভব হয় না। যদিও আমি চেষ্টা করি যে ধীরে সবার প্রশ্নগুলোর উত্তর দেয়া। তবে আরেক ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন আমার হঠাৎ এখন মনে পড়লো যে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীদের পেনশন সুবিধা আসলে কেমন? দেখেন সাধারণত আপনি যদি ১৮ বছর বয়সে চাকরিতে ঢোকেন তাহলে আপনি আপনার ৬০ বছর যতদিন আপনার বয়স না হচ্ছে ততদিন আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দিতে পারবেন। এখন আপনার সেই হিসেবে আপনার চাকরির বয়স হয়ে যাবে ৪২ বছর। সাধারণত সরকারি চাকরিজীবী অসামরিকদের ক্ষেত্রে সেটা যেকোনো জায়গায় ডিফেন্স হোক
অথবা যে কোনো মন্ত্রণালয় হোক, সেখানে মিনিমাম 25 বছর করা বাধ্যতামূলক। তবে ইদানিং সরকারি রুলিং অনুযায়ী 15 বছরও পেনশনে যাওয়ার স্বেচ্ছায় পেনশনে যাইতে পারবে, এইরকম একটা নিউজ শোনা যাচ্ছে। তবে এটা এখনো গেজেট আকারে প্রকাশ হয়নি, প্রকাশ হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো 25 বছর যখন আপনার চাকরির মেয়াদ হবে, তখন কিন্তু আপনি স্বেচ্ছায় অবসরে যেতে পারেন, এবং সবকিছু মিলে আপনার জিপি ফান্ড এবং আপনারা এতদিনের সরকারি যে পেনশন সুবিধা, সবকিছু মিলায় আপনি যে পরিমাণ অর্থ পাবেন, সেটা দিয়ে আপনার ইনশাল্লাহ বাকি জীবন চলে যাবে। তো এক্সাক্ট অ্যামাউন্ট আসলে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ 35 লাখ, কেউ 40 লাখ, কেউ 30 লাখ, কেউ 25 লাখ। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার যে রিফান্ডের টাকার হিসেবে, আপনি কত টাকা গচ্ছিত রাখছেন এবং সরকার আপনাকে কি হারে পেনশন দিবে। সাধারণত যারা 25 বছর চাকরি করে যান, তারা 90% পেনশন পেয়ে থাকেন। সো এখানে বলাটা খুব ডিফিকাল্ট যে আচ্ছা, এটা সম্পূর্ণ ইউনিট পলিসি, বা আপনি যে কর্মকর্তার আন্ডারে চাকরি করেন, সেই কর্মকর্তার উপরে ডিপেন্ড করবে যে আপনাকে কত পার্সেন্ট আসলে পেনশন সুবিধা দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা, আমি বেশি বাড়াতে চাচ্ছি না। আরো অনেকগুলো পয়েন্ট মাথায় আসছিল, তবে আজকে এতটুকুই বলছি, সামনের ভিডিওতে আরো আসবে ইনশাল্লাহ। তবে আপনাদের যদি অসামরিক অথবা সামরিক চাকরি নিয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে কেউ ফোন নাম্বার চাইবেন না, কারণ পাবলিক প্লেসে ফোন নাম্বার দেওয়াটা খুব টাফ। যদিও যেহেতু আমি একজন সরকারি চাকরি করি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে, সো আমার ফোন নাম্বার দেওয়াটা আমি মনে করি একটু রিস্কি হয়ে যাবে। সো প্লিজ কেউ কিছু মনে করবেন না। অনেকেই আমার ইমেল করেন, আমাকে কমেন্ট বক্সে বলেন যে ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কিনা। সো তাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ ভাই, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে, এবং আমি সবসময় সঠিক তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আহ তো আজকে এই পর্যন্তই ছিল, আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আপনাদের আসলে ধৈর্যের ব্যাপার, যারা যারা তখন সময় দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আই হোপ আপনাদের সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোক, আপনাদের বেকারত্ব খুব তাড়াতাড়ি দূর হোক, এবং আমি সবসময় বলি যে আপনাদের সফলতাই আমার একমাত্র লক্ষ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।